আমরা আজকে দেখবো লার্নিং মানে লার্নিং কি, এটার ফলে কি কি হবে, কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে, বিষয়গত লার্নিং বলতে কি বোঝানো, এটা আমরা বিস্তারিত দেখব। আমরা আজকে যে পয়েন্টগুলো ডিসকাস করব মূলত সেটা হচ্ছে হোয়াট ইজ লার্নিং, লার্নিং এর ডেফিনিশন, রুল লার্নিং, ইন্ডাকশন, ডিসিশন ট্রিজ এন্ড নিউরাল নেটওয়ার্কস। এই পয়েন্টগুলো আমরা দেখব। যদিও ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক এগুলো হচ্ছে মেশিন লার্নিং, ডাটা মাইনিং ওখানেই কোর্সে পড়বা, কিন্তু তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হলো এই ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক, মানে ডাটা মাইনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। সেটা আমরা একটা ফিগার থেকে বুঝতে পারি। সেটা হলো, এগুলো আমরা পরে দেখবো, তারপর একটু বলে রাখতেছি। এই ফিগারটি কি দেখা যাচ্ছে? এটা এই ফিগার কি দেখা যাচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মানে এই টোটাল এরিয়াটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হলো মেশিন লার্নিং, আর একটা হলো মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে? তো এগুলো তোমরা যখন আপার সিলেবাসে এগুলো পাবা। মেশিন লার্নিং নিয়ে মনে একটা কোর্স আছে তোমাদের, সেটা মাস্টার্স সিলেবাসে পাবা। এটা তো মেশিন লার্নিং আমাদের ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মেশিন লার্নিং এর একটা টপিকস। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আমাদের যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করব, রিজনিং, লার্নিং, বুক লার্নিং, ইন্ডাকশন, ডিসিশন ট্রিজ এন্ড নিউরাল নেটওয়ার্ক। তারপর হচ্ছে আসলে লার্নিং বলতে কি বোঝানো হয়? লার্নিং বলতে আসলে আমরা যেটা বুঝি শিক্ষা, মানে জ্ঞান অর্জন করা, এটাকে আমরা লার্নিং বলি। তো এখানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে লার্নিং, কারণ হচ্ছে আমার এখানে আলোচ্য বিষয় হচ্ছে কি, একটা এজেন্ট, হিউম্যান এজেন্ট, বা এমন একটা মেশিন এজেন্ট ডেভেলপ করা যেটা হিউম্যান ব্রেনের মতো কাজ করবে। এটা হলো এখানকার মেইন কথা। তো মেশিনের ক্ষেত্রে আমার লার্নিংটা কি হবে সেটা কথা কি ক্লিয়ার? আমাদের পার্সপেক্টিভ কি? আমাদের পার্সপেক্টিভ হচ্ছে একটা এজেন্ট, একটা মেশিনারি এজেন্ট, যেটা মানুষের মতো, হিউম্যান ব্রেনের মতো কাজ করবে সেটা। তো এখন মেশিনের ক্ষেত্রে এক্সট্রা আমরা লার্নিং বলতে কি বুঝি? আমরা লার্নিং এর ফলে কি হয়? মনে করো তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো, আমরা ইউনিভার্সিটিতে পড়ছি। আমরা ইউনিভার্সিটিতে পড়ার ফলে কি আমরা জ্ঞান অর্জন করি, মানে জ্ঞান অর্জন করি, যেটা দিয়ে আমরা নতুন কোনো কাজ করতে পারি, নতুন কোনো নতুন কোনো প্র্যাকটিস করতে পারি, নতুন কোনো ট্রেনিং করতে পারি অর্জিত জ্ঞান দিয়ে। তো অ্যাকচুয়ালি লার্নিং এর মেইন কথা হলো মানে কোনো ভালো নিউ কিছু করার জন্য জ্ঞান অর্জন করা, নিউ কিছু ক্রিয়েশনের জন্য, কাজ নিউ কিছু তৈরি করার জন্য মূলত জ্ঞান অর্জন করা। এই কথাটা এখানে বলা হয়েছে, সেটা হলো most often heard criticism সমালোচনা of AI is that machine cannot be called intelligent, মানে একটা মেশিনকে কখনো ইন্টেলিজেন্ট বলা হবে না until যতক্ষণ না they are able to learn to do new things, যতক্ষণ না সে নতুন কোনো কিছু করার জন্য শিখতে পারে and adapt to new situations, এবং নতুন কোনো সিচুয়েশনের ক্ষেত্রে সে অ্যাডাপ্ট করতে পারে, rather than simply doing as they are told, যাতে মানে rather than বরং simply doing মানে সাধারণভাবে করা উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্রিটিসিজম হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন ক্যান নট বি কল্ড ইন্টেলিজেন্ট, মেশিনকে কখনো ইন্টেলিজেন্ট বলা হবে না যতক্ষণ না মেশিন নতুন কোনো কিছু করার জন্য নতুন কিছু শিখতে পারে। এটা হলো একটা ক্রিটিসিজম। কথা কি বুঝে গেছে? মেশিনটাকে ততক্ষণ পর্যন্ত কি বলা যাবে না, ইন্টেলিজেন্ট বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে নতুন কোনো কিছু করার জন্য কিছু শিখতে পারে। এই কোয়ালিটি যদি মেশিনের মধ্যে যদি শিখার কোয়ালিটি যদি না থাকে, নতুন কোনো কিছু করার কোয়ালিটি যদি না থাকে, তখন সেক্ষেত্রে মেশিনটাকে ইন্টেলিজেন্ট বলা হচ্ছে। এটা হলো এখানকার এই পয়েন্টটার মেইন কথা। তারপর লার্নিং এর ফলে সে কি করবে? মেশিনটা অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস,
মানে একটা নিউ এনভায়রনমেন্টে, নিউ সিচুয়েশনে, নিউ ওয়ার্ক স্টেশনে সে কি করবে, অ্যাডাপ্ট করবে। রাদার দেন সিম্পলি ডুইং, মানে কি রাদার দেন বরং ব্যতীত, মানে যেগুলো কনভেনশনাল কাজ সেগুলো। তো লার্নিং এর ফলে অ্যাকচুয়ালি কি হয়, এখানে একটা ডেফিনেশন বলা হয়েছে লার্নিং মানে কি। লার্নিং মানে হলো লার্নিং চেঞ্জেস ইন দ্য সিস্টেম। লার্নের ফলে এটা কি হয়, লার্নিং চেঞ্জেস ইন দ্য সিস্টেম, মানে মেশিনটাকে, সিস্টেমটাকে কি করে চেঞ্জ করে। That are adaptive in the sense that they enable the system to do same task or tasks drawn from the same population more efficiently, more effectively the next time. এখানে এটার কথা হচ্ছে লার্নিং হচ্ছে একটা সিস্টেমকে চেঞ্জ করে দেয়, সিস্টেমকে চেঞ্জ করে দেয়। That are adaptive in the sense that they enable the system to do same task and tasks drawn from the same population more efficiently, more effectively. Actually আমরা এখান থেকে একটা কথা বুঝতে পারি, সেটা হলো লার্নিং হচ্ছে একটা সিস্টেমের পরিবর্তন, যেটার মাধ্যমে কি, মানে সে তার স্বাভাবিক কাজগুলো করতে পারে মোর ইফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভ। লার্নিং এমন একটা সিস্টেম যেটার ফলে একটা সিস্টেম তার স্বাভাবিক কাজগুলো করতে পারে, মানে অনেক দক্ষতা এবং কার্যকারিতার সাথে। এটা হলো লার্নিং এর মেইন কথা। মানে বলা হচ্ছে কি লার্নিং চেঞ্জেস দ্য সিস্টেম, মানে লার্নিং সিস্টেমটাকে কি করে, চেঞ্জ করে, ডেভেলপ করে, অ্যাডভান্স করে। মানে কি একটা সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে, আমার এজেন্ট, আমার কম্পিউটার সিস্টেম, সেটার কথা এখানে বলা হচ্ছে। তারপর লার্নিং এর ফলে সে কি করবে, তার অবস্থা পরিবর্তন করবে এবং তার স্বাভাবিক কাজগুলো দক্ষতা এবং কার্যকারিতার সাথে সম্পাদন করবে। এটা হলো লার্নিং এর কথা। মানে লার্নিং ইজ দ্য চেঞ্জেস অফ দ্য সিস্টেম দ্যাট help the system to do same task from the population more effectively and more efficiently. এটা হলো এখানকার মেইন কথা। তারপর লার্নিং এর ফলে মূলত হয়টা কি, এখানে লার্নিং এর ফলে কি হয়, কি অ্যাডভান্টেজ পায় একটা মেশিন, একটা মেশিন নিউ কিছু ইনফরমেশন গেইন করলে সে অ্যাকচুয়ালি তার কি হয় সেটা এখানে বলা হয়েছে। স্কিল রিফাইনমেন্ট, তার স্কিল যেটা আছে সেটা রিফাইন হয়। রিফাইন বলতে মানে সে লেস স্কিল ছিল, এখন মোর স্কিল, এখন মোস্ট স্কিলড, এই কথাটা এখানে বলা হয়েছে প্র্যাকটিস মেক্স স্কিল ইমপ্রুভ, মানে প্র্যাকটিস মেক্স স্কিল ইমপ্রুভ, মানে স্কিলকে ইমপ্রুভ করে। মোর ইউ প্লে টেনিস বেটার ইউ গেট। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে, সেটা হলো কি তুমি যত বেশি টেনিস খেলবে তত ভালো দক্ষতা অর্জন করবে। এখানে একটা কথা বলা হয়েছে, তার মানে মনে করো তুমি এখন স্টুডেন্ট, তুমি একটা কোনো একটা টপিকস এর উপর যদি 4-5 দিন পড়াশোনা করলে মোটামুটি ওই টপিকটা তোমার মধ্যে কি হয়ে যাবে, তোমার মধ্যে একটা সেটআপ হয়ে যাবে। দ্যাট মিন্স তোমার প্রিভিয়াস যে স্কিলটা আছে সেই স্কিলটা 2-3 মাসের মধ্যে বা তুমি 4-5 মাস যে কয়দিনে নতুন টেকনোলজি শিখছো এর মধ্যে তোমার প্রিভিয়াস স্কিলটা আরো বেশি ইফিশিয়েন্ট। তারপর নলেজ একুইজিশন, লার্ন করলে তো নলেজ একুইজিশন, নলেজ একুইজিশন মানে জ্ঞান অর্জন। নলেজ ইজ জেনারেলি একুয়ার্ড থ্রু এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্সের মাধ্যমে নলেজ একুয়ার্ড করা। তো এখানে এই স্লাইডটা থেকে আমরা কিছু পয়েন্ট শিখছি, সেটা হচ্ছে একটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিটিসিজম, যেটা হচ্ছে মেশিন ক্যান নট বি, একটা মেশিনকে ততক্ষণ পর্যন্ত কি বলা হবে না, ইন্টেলিজেন্ট বলা হবে না যতক্ষণ না সে নতুন কোনো কিছু করার জন্য জ্ঞান অর্জন করে, লার্ন করে, অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন, এবং সে নতুন সিচুয়েশনের সাথে কিভাবে অ্যাডাপ্ট করে। তারপর সেকেন্ড পয়েন্টে যেটা বলা হয়েছে, মানে learning changes the system that are adaptive to the they are able to do the same task, মানে তারা তাদের স্বাভাবিক কাজগুলো করতে পারে মোর এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্ট। এটা তো তারপর হলো লার্নিং এর ফলে কিছু সুবিধা পাওয়া যায়, এটা হলো কি স্কিল রিফাইনমেন্ট, মানে কি স্কিল, তার যে স্কিলটা রয়েছে, মানে সেম স্কিল সে শুধু কি করতে পারে, টাইপ করতেই পারে, এটা হলো তার স্কিল, সে আর কোনো কিছু পারে, এটা হলো তার স্কিল। তো এখানে সে তার স্বাভাবিক কাজগুলো করতে পারে ফ্রম দা মোর পপুলেশন ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি। তারপর আমরা অ্যাডভান্টেজের মধ্যে বলছি স্কিল রিফাইনমেন্ট। কেউ যদি কোনো একটা বিষয় লার্ন করে, কোনো একটা বিষয় যদি স্টাডি করে, কোনো একটা বিষয়ে যদি সে পড়াশোনা করে, তাহলে সে তার
স্কিলটাকে অনেক বেশি করে দিকে নিয়ে যাবে কথাটা এখানে বলা হয়েছে যা প্র্যাকটিস মেক্স স্কিল ইমপ্রুভ মানে প্র্যাকটিস মেক্স মানে কি তোমার নিয়মিত চর্চা তোমার দক্ষতাকে ইমপ্রুভ করে সেটা বলা হয়েছে তারপর হলো নলেজ একুইজিশন নলেজ ইজ অ্যাকচুয়ালি কেউ যদি কোনো একটা বিষয়ে লার্ন করে তাহলে তার নলেজ ইনক্রিজ হবেই তার মানে সে লার্ন কথা কি শুনছো তোমরা জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। ওকে তার মানে নলেজ একুইজিশন কি বলছি আমরা নলেজ একুইজিশন মানে হচ্ছে সে যে বিষয়ের উপর লার্ন করবে যে বিষয়ের উপর স্টাডি করবে সে ওই বিষয়ের উপরে একটা ভালো এক্সপেরিয়েন্স ভালো নলেজ গেদার করবে এগুলো ছিল একটা মেইন পয়েন্ট তারপর লার্নিং এর বিভিন্ন মেকানিজম রয়েছে বিভিন্ন মেকানিজম মানে হলো সাপোজ আমি যদি আমাদের হিউম্যান স্টুডেন্টের চিন্তা করি এখন তোমরা লার্ন করছো কিভাবে এই যে জুম অ্যাপ ইউজ করে অনেকে গুগল মিট ইউজ করে অনেকে ভেরিয়াস ওয়েতে সে লার্ন করতেছে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে তো এই ধরনের কিছু মেথড পলিসির কথা কেন বলা হয়েছে তারপর মানুষ লার্ন করে কখন কোন সিনিয়র অ্যাডভাইস থেকে মানুষ লার্ন করে তারপর হচ্ছে শিক্ষকের কাছ থেকে লার্ন করে পিতা মাতার কাছ থেকে লার্ন করে সেই ইউনিভার্সিটি থেকে বন্ধুদের কাছ থেকে টোটাল কথা হচ্ছে মানে একটা মানুষ সে বেশি লার্ন করে যখন প্র্যাকটিক্যাল কাজের সাথে জড়িত থাকে তো এখানে বিভিন্ন মেথড গুলো বলা হয়েছে তো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে সিম্পল স্টোরিং অফ কম্পিউটার ইনফরমেশন অর গ্রুপ লার্নিং ইজ দ্য মোস্ট বেসিক লার্নিং অ্যাক্টিভিটি এখানে একটা কথা বলা হয়েছে সেটা হলো সিম্পল স্টোরিং অফ কম্পিউটার ইনফরমেশন মানে কম্পিউটার ইনফরমেশন মানে হচ্ছে যেই তথ্যটা একেবারে রেডি প্রস্তুত এখানে আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই ইজ দ্য মোস্ট বেসিক লার্নিং অ্যাক্টিভিটি এটা বলা হচ্ছে সবচেয়ে বেশি বেসিক অ্যাক্টিভিটি এটা তারপর তারপরে আমরা কি বললাম সিম্পল স্টোরিং অফ কম্পিউটার ইনফরমেশন আমার একটা কম্পিউটার সিস্টেম কি করে একটা ডাটা আছে ডাটাটাকে ইউজারের কমান্ড অনুসারে সে প্রসেস করে স্টোর করে তো এটাকে বলা হয়েছে মূলত লার্নিং অ্যাক্টিভিটি বেসিক লার্নিং অ্যাক্টিভিটি অফ মেশিন আমরা এখানে কাজ করছি কি নিয়ে মেশিন নিয়ে কাজ এজেন্ট নিয়ে রোবোটিক এজেন্ট নিয়ে কাজ করছি না হ্যাঁ জি স্যার। আচ্ছা তারপর আবার মানুষ আরেকটা শিখে কখন যখন মানুষের কাছ থেকে সে কিনে অ্যাডভাইস নেয় সিনিয়রের কাছ থেকে পিতা মাতার কাছ থেকে দাদাদের কাছ থেকে অ্যাডভাইসের মাধ্যমে মানুষ শিখতে পারে এখানে কথা বল another way we learn if through talking advice from others মানে অন্যজনের সাথে কথা বলে আমরা কি করতে পারি এই যে লার্ন করতে পারি তার মানে এখানে কনভারসেশনটা হতে পারে দুইজনের মধ্যে হতে পারে মনে করো আমি অ্যাডভাইসটা আমার সিনিয়র টিচার থেকে নিতে পারি আমি আমার বন্ধু থেকে নিতে পারি আমার পিতামাতাকে থেকে নিতে পারি তার মানে একজন এজেন্ট সে তার তার নিকটস্থ গুণীজন বড় শ্রদ্ধেয় শিক্ষক এদের কাছ থেকে অ্যাকচুয়ালি কি করতে পারে অ্যাডভাইস নিতে পারে এই অ্যাডভাইস নেওয়ার মাধ্যমে মানুষ শিখতে পারে তারপর হচ্ছে people also learn through their own problem solving experience মনে করো আবার মানুষ অনেক সময় শিখতে পারে তার সে যখন বিপদে যখন পড়ে সে কিভাবে বিপদটা মোকাবেলা করতে হয় এগুলো সে নিজে নিজেই জেনে নেয় মানুষের সাথে কথা বলে সাপোজ এখন তুমি বাসার মধ্যে আসো কিন্তু এমন কাহিনী করলো কি বাইরে গেছে দুপুরে এখন তোমাকে খেতে হবে বাসায় কোনো কিছু খাওয়ার নেই তো এখন কি করবা এটা তোমার একটা সিচুয়েশন না তুমি একটা বিপদে পড়ছো না জি স্যার। মানে কি স্যার একটু বলো তো আমি বললাম মনে করো তুমি এখন বাসার মধ্যে আছো তুমি আছো তোমার ছোট ভাই আছে যে স্কুলে পড়ে কিন্তু পিতা মাতা নেই দুপুরে কোনো খাওয়া দাওয়া নেই মানে কোনো তৈরি করা খাবার নেই খেতে গেলে আমাকে রান্না করে খেতে হবে তো এটা একটা প্রবলেম তখন কি করা লাগবে খাওয়া দাওয়া করতে হবে এখন নিজেই তুমি রান্না বান্না শুরু করে দিচ্ছ এই যে তোমার একটা প্রবলেম এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি শিখছো সে কথাটা কেন বলা হয়েছে that means people also learn through their own problem solving experience সে মানুষ আরো কিছু জানে তার
নিজের প্রবলেম সলভিং এর এক্সপেরিয়েন্সের মাধ্যমে। তারপর আরেকটা বলা হয়েছে লার্নিং ফ্রম এক্সাম্পল। মানুষ আরো বেশি কি করে যখন উদাহরণ দিয়ে বলা হয়। মনে করো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, মনে করো আজকে যদি তোমাদের যখন আমি লেকচার দিই বা তোমাদের টিচাররা যখন তোমাদের লেকচার দেয়, তোমাদের কি টপিকস গুলো বোঝানোর জন্য কি করা হয়, বিভিন্ন উদাহরণ এক্সারসাইজ দেওয়া হয়, বিভিন্ন হোমওয়ার্ক দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে কি একটা মানুষ সে তার এক্সাম্পল থেকে সে নলেজ অ্যাকুয়ার করতে পারে। Learning from examples usually involves a teacher who helps us classify things by correcting us when we are wrong. এখানে বলা হয়েছে এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের টিচার থেকেও লার্ন করতে পারি। কথা কি বুঝা গেছে? জি স্যার। তার মানে আমরা দেখলাম কি এখানে মানে বিভিন্ন রকম লার্নিং এর মেকানিজম। একটা হচ্ছে কি টেকিং অ্যাডভাইস ফ্রম আদার্স। তারপর পিপল ক্যান লার্ন মোর ফ্রম দেয়ার প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স। মানে একজন ইউজার সে তার বাস্তব প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স থেকে সে লার্ন করতে পারে। লার্নিং ফ্রম এক্সাম্পল। এখানে একটা জিনিস বলা হয়েছে সেটা হলো আমরা যখন ক্লাস করি বা আমাদের টিচাররা যখন আমাদের ক্লাসে তারা চেষ্টা করে কি টপিকসটা আমাদের বোঝানোর জন্য বিভিন্ন এক্সাম্পল ড্র করে, বিভিন্ন এক্সাম্পল নিয়ে আসে। তো এখানে বলা হয়েছে এটাই মানে কি একটা মানুষ সে তার কি এই কি বললাম আমরা এখানে বলতে পারবা কেউ? বলো। স্যার হচ্ছে এখানে হচ্ছে 4টা আছে। একটা হচ্ছে রুটিং, যেটা কম্পিউটার ইনফরমেশনের মাধ্যমে। হুম, একটা স্যার আমরা মানে অ্যাডভাইস নিয়ে আমরা আমাদের সিনিয়র থেকে অ্যাডভাইস নিতে পারি, সেটা আমাদের স্যারও হতে পারে বা বড় আপু বা বোন হতে পারে। তারপর স্যার প্রবলেম সলভিং, মানে নিজেদের মধ্যে আমাদের নিজেদের কোনো প্রবলেম থাকলে ওটা হচ্ছে আমাদের নিজেদের কাজের থ্রু আমরা সলভ করতে পারবো। আর এক্সাম্পল দিয়ে যদি কখনো কিছু শেখা যায় তাহলে ওই শেখাটা মানে অনেক দিন মনে থাকে। তো এভাবে এই মেকানিজম গুলো অ্যাপ্লাই করে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। তারপর এখানে লার্নিং আরো হতে পারে। মনে করো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, গ্রুপ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তোমরা কি করো লার্ন করো। স্যার গ্রুপ স্টাডি করে। হ্যাঁ সেটাও একটা মেকানিজম। তারপর হচ্ছে এখন আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা লার্ন করি ফ্রম অনলাইন এন্ড ইউটিউব। এগুলো তোমার একটা লার্নিং মেকানিজম। অনলাইন হতে পারে একটা লার্নিং মেকানিজম, তোমার ইউটিউব হতে পারে, বিভিন্ন ব্লগ সাইট গুলো হতে পারে। মানে এখন অ্যাকচুয়ালি তুমি যে পয়েন্ট থেকে তুমি শিখো লার্ন করো, এটাকে বলা হচ্ছে লার্নিং মেথড। কথা বোঝা গেছে? এই যে তুমি জুম অ্যাপ থেকে জুম অ্যাপের মাধ্যমে তুমি লার্ন করছো, তার মানে তোমার এটাও আরেকটা কি হতে পারে মেকানিজম হতে পারে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে ভিডিও লেকচার। জি স্যার। ভিডিও লেকচারের মাধ্যমে অডিও লেকচারের মাধ্যমে আমরা লার্ন করি। তার মানে ভিডিও লেকচার তারপর হচ্ছে অডিও লেকচারও আমাদের কি একটা লার্নিং মেকানিজম। এগুলো এখানে বলা হয়েছে। তবে এখানে আরেকটা রুট লার্নিং বলতে কি বোঝানো হয়? When computer store a piece of data is performing a rudimentary form of learning. এখানে আমরা কম্পিউটারের ক্ষেত্রে একটা কথা বলতে পারি। কম্পিউটার যখন একটা ডাটাকে স্টোর করে তখন এটাকে অ্যাকচুয়ালি রুডিমেন্টারি মানে প্রাথমিক, মানে এটা একটা প্রাথমিক ফর্ম অফ লার্নিং। এটা একটা লার্নিং এর ফার্স্ট পর্যায়। মনে করো আমি 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 যদি আমি এটা কাজ করব কি এটা একটা রোবট নিয়ে মূলত একটা মেশিন এজেন্ট ডেভেলপ করা যেটা হিউম্যানের মতো কাজ করবে। তো এখন মেশিন এজেন্ট কাজ করানোর জন্য তার মধ্যে কি নলেজ গুলো সেট আপ করতে হবে না? মানে সে যে নলেজের ভিত্তিতে কাজ করবে তাকে তার মধ্যে এই নলেজ গুলো আগে সেট আপ করা লাগবে না? তো এইটাকে বলা হচ্ছে যখন কম্পিউটারের মধ্যে একটা
যখন কম্পিউটার একটা ডাটাকে স্টোর করে তখন এটাকে আমরা বলি ফার্স্ট ফর্ম, একেবারে বেসিক ফর্ম অফ লার্নিং। এখানে আরো কিছু কথা বলা আছে। এখানে একটা ক্যাশ মেমোরির কথা বলা আছে। ইন কেস অফ ডাটা ক্যাশিং উই স্টোর কম্পিউটার ভ্যালুজ সো দ্যাট উই ডু নট হ্যাভ টু রিকম্পিউট দ্য লেট। এখানে ক্যাশিং এর কথা বলা হয়েছে। ক্যাশ বলতে অ্যাকচুয়ালি আমরা কি কোনো আইডিয়া আছে ক্যাশ বলতে? ক্যাশ মেমোরি সম্পর্কে আইডিয়া আছে কারো? স্যার ক্যাচ মেমরি পড়ছিলাম আমরা একটা। হ্যাঁ, ক্যাশ মেমোরি, এটা সম্পর্কে আইডিয়া আছে থাকলে কেউ বলো। আম, বলো। স্যার এমনি বিভিন্ন অ্যাপ যখন আমরা চালাই ওখানের একটা ইয়ে থাকে না, মানে স্টোর History. ডেটা স্টোর করে ওখানের মধ্যে কিছু ডেটা থাকে যেগুলো প্রয়োজন হয় না, মানে ওগুলো ডিলিট করে দেওয়া যায়। ওইটাও তো এরকম, মানে ক্যাচ ক্যাচ বলে ওটাকে, ওটাকেও তো ক্যাচ মেমরি বলে। অ্যাকচুয়ালি ক্যাশ বলতে তুমি যেটা বলছে এরকমই কথাটা। যদি আমরা যখন ব্রাউজার ইউজ করি, ব্রাউজার একটা ডাটা ধরে রাখে, হিস্ট্রি, ওখানে একটা ক্যাশ নামে একটা প্রোডাক্ট থাকে। এটার কাজ হলো অ্যাকচুয়ালি বেসিক তথ্যগুলো সেখানে স্টোর করে রাখে। মনে করো তুমি একটা সাইট ব্রাউজ করলা, এটা সাইটের নাম বললাম আমি ইউটিউব, হ্যাঁ, youtube.com। ফার্স্ট অফ অল এই সাইটটা যখন লোড হয় তখন সে কিছু টাইম নেই, কারণ হচ্ছে ওই সাইট রিলেটেড কোনো ইনফরমেশন তোমার ব্রাউজারের মধ্যে নেই। ফার্স্ট টাইম সাইটটা লোড হওয়ার সময় কিছু সময়, এই সময়ের মধ্যে সে কি করে কিছু ডাটা ধরে রাখে যেগুলো ফার্দার নেক্সট রিকোয়েস্টের জন্য দরকার হবে, এগুলো সে ধরে রাখে। এই ধরে রাখাটাকে অ্যাকচুয়ালি ক্যাশিং বলা হচ্ছে। মানে ক্যাশিংটা করা হয় একটা সিস্টেমের মধ্যে, ক্যাশ মেমরি যত বেশি থাকে সিস্টেম তত ফাস্ট হয়। এটার কারণ হলো, তার মানে ক্যাশ মেমোরিতে করা হয় কি, যে ডাটাটা আমার নেক্সট টাইম লাগবে প্রসেস করার জন্য, এটা ফার্স্ট টাইম যদি প্রসেস করা হয় থাকে তখন এটাকে স্টোর করে রাখা হয়, যাতে নেক্সট টাইম প্রসেস করার সময় একে আর প্রসেস করা না লাগে। কথা কি বোঝা গেছে? কথাটা হচ্ছে ক্যাশ মেমোরিতে যেটা রাখা হয় সেটা হলো একটা কম্পিউটার ডাটা, যে ডাটাটা প্রসেস করা হয়েছে অলরেডি সেটা। কারণ হলো, কারণ কি, কারণ হলো যখন এটা নেক্সট টাইম যখন লাগবে তখন এই কাজটা তো আবার করতে হবে, আবার কম্পিউট করতে হবে, আবার অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে করা হয় কি, কম্পিউটার সিস্টেম বা আমাদের সিস্টেমগুলো যে ডাটাটা কম্পিউট করা হয় সেটা ক্যাশ মেমোরিতে রাখে। ক্যাশ মেমোরিতে রাখার ফলে যেটা হয়, আমার মেশিনটা অনেক ফাস্টার হয়, অনেক স্মুথলি রান করে, সেটা এখানে বলা হয়েছে। When computation is more expensive than recall, this strategy can save a significant amount of time. যদি আমি ক্যাশ মেমোরি ইউজ করে থাকি সেক্ষেত্রে এটা নেক্সট টাইম যেহেতু ব্রাউজ করার সময় কোনো লোড হবে না, টাইম কিল করবে না, তাহলে এটা কি আমরা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম সে আমার অনেকগুলো সময় বাঁচিয়ে দিচ্ছে। যদি আমার ব্রাউজারের মধ্যে ক্যাশ মেমোরি যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে ব্রাউজার প্রতিবারেই সাইট ব্রাউজ করার সময় লোড হতো, লোড হলে কি হতো, আমার সাইট অনেক বেশি স্লো হয়ে যেত, অনেক বেশি সময় নিত। এটা এখানে বলা হয়েছে। তারপর সার্চ ক্যাশিং ইজ নোন অ্যাজ রুট লার্নিং, এটাকে অ্যাকচুয়ালি মূলত রুট লার্নিং বলা হয়। বুঝা গেছে রুট লার্নিং মানে কি? রুট লার্নিং মানে হলো, রুট লার্নিং ইজ এ ক্যাশিং সিস্টেম দ্যাট স্টোরস দ্য প্রাইমারি ইনফরমেশন অফ কম্পিউটিং সিস্টেম। এটা হলো মেইন কথা। মানে কি ক্যাশ মেমোরিটা কি? ক্যাশ মেমোরি হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিস্টেম, একটা মেমোরি সিস্টেম যেটা স্টোরড কম্পিউটার ভ্যালুস, যেটা কম্পিউটার ভ্যালুকে স্টোর করে রাখে, সো দ্যাট উই ডু নট হ্যাভ টু রিকম্পিউট দেম লেটার, যাতে আমাদের পরবর্তীতে এটাকে পুনরায় কম্পিউট করা না লাগে সেটা। কারো কথা আছে? রুট লার্নিং বলতে কি বোঝানো? এই রুট লার্নিং, এই ক্যাশিংটাকে অ্যাকচুয়ালি আমরা রুট লার্নিং বলছি। ক্লিয়ার কথা? এই তোমরা কি আসো? জি স্যার। ওকে। এরপরে হলো এখানে রুট লার্নিং এর একটা एग्जांपल। এখানে এখানে একটা ট্রি স্ট্রাকচার দেওয়া আছে। এর রুট, এর সাইড হলো বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এগুলো হলো এর সাইড। তো এখানে আমরা যে কাজগুলো
এই ট্রিটা ব্যবহার করবো কি আমার প্রত্যেকটা নোডের ডাটা স্টোর করে রাখার জন্য। মনে করো এটা হয় আমার রুট হলো বি, আমি এভাবে অ্যাক্সেস করে আসছি, আসার পরে এই লোকেশন আমি একে পাচ্ছি, এই লোকেশনে একে পাচ্ছি এ কমা এ সেমিকোলন 10, তার মানে কি এই রুটের ভ্যালু হলো 10। কথা বোঝা গেছে? মানে অ্যাকচুয়ালি এই ট্রি স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে আমি যাতে প্রত্যেকটা নোডের ডাটা স্টোর করে রাখতে পারি চাইল্ডের। আমার এ আছে বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হলো একটা মেমরি লোকেশন। তো আমি এইচ এর মধ্যে রাখলাম কি, এইচ এর মধ্যে কি রাখলাম, এইচ এর মধ্যে রাখলাম হচ্ছে এ 10। তো এখন এটা এর ভ্যালু যে 10 স্টোর করা আছে এটা আমি বের করব, তাহলে কি করতে হবে আমাকে রুট থেকে ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ট্রাভার্স করে দেখতে হবে। তারপর এটা আমাদের লাগবে না। কনসেপ্ট অফ লার্নিং এর দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমরা লার্নিং বলতে কি দেখছি, লার্নিং মানে হলো অ্যাকচুয়ালি সে এখানে নিউ কিছু লার্ন করবে টু ডু নিউ থিং। এটা হলো লার্নিং এর একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে কি লার্নিং ইজ দ্য প্রসেস অফ লার্নিং নিউ থিং টু ডু নিউ ওয়ার্ক অর নিউ ট্রেডিশনাল, মানে লার্নিং এর ক্ষেত্রে এই কথাটা বলতে পারে। এখানে বলা হয়েছে the idea of producing a classification program that can evolve its own class definition is called concept learning induction. So, তারপর এখানে লার্নিং অ্যালগরিদম, এই লার্ন করার জন্য আমার মেশিন লার্ন করার জন্য আমরা এতক্ষণ দেখলাম কি লার্নিং কি দেখলাম, আমরা ফার্স্ট অফ অল দেখলাম কি লার্নিং কি, লার্নিং না করলে একটা মেশিনকে কি বলা হয় সেটা দেখলাম। আমরা বলছি কি একটা মেশিন, আমি একটা ওভারভিউ করি, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্রিটিসিজম হচ্ছে মেশিন যদি নিউ কোনো নলেজ লার্ন করতে না পারে তাহলে সে কি ইন্টেলিজেন্ট মেশিন না সেটা। তারপর হলো এর পরবর্তী স্টেপ বলা হচ্ছে লার্নিং এর কিছু মেকানিজমের কথা বলা হয়েছে। লার্নিং এর একটা মেকানিজম হচ্ছে কি টেকিং অ্যাডভাইস ফ্রম আদার্স, এটা একটা। তারপর হচ্ছে মানুষ হিউম্যান লার্নস ফ্রম দেয়ার প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স, এটা একটা। তারপর হচ্ছে human learns from various types of examples, এগুলো হলো লার্নিং এর মেকানিজম। লার্নিং এর ফলে কি হয়, লার্নিং এর উপর আমরা দুই ধরনের কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকি, সেটা হচ্ছে কি নলেজ রিফাইনমেন্ট, মানে কি নলেজ রিফাইনমেন্ট বলতে তার মধ্যে যে নলেজটা রয়েছে সেটা লার্ন করার পরে সেটা আরো অনেক মোর স্কিল হয়ে গেল, মোর এক্সটেন্ড হয়ে গেল, মোর এক্সপান্ড হয়ে গেল, মোর ইনক্রিজ হয়ে গেল সেটা। তারপর হচ্ছে আরেকটা কি নলেজ একুইজিশন, লার্ন করলে সে তার নলেজ গ্যাদার। মনে করো তুমি আজকে একটা নিউ টেকনোলজি লার্ন করা স্টার্ট করলা, টেকনোলজির নাম হলো নোড.জেএস, রিঅ্যাক্ট.জেএস, কিছু ল্যাঙ্গুয়েজ আছে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নাম হচ্ছে এগুলো। শুনছো? জি স্যার শুনতেছি। স্যার আছি, জি স্যার শুনছি। তো এখন বললাম যে তুমি একটা নিউ টেকনোলজি আজকে লার্ন করা স্টার্ট করলা, সেটার নাম হলো রিঅ্যাক্ট.জেএস, নোড.জেএস। তো এখন তুমি সার্টেন টাইম এটা এখানে এক্সপ্লেইন করার পরে সাপোজ 2 days 3 days 5 days, after few days later you will be able to solve a problem using new technology, মানে সার্টেন টাইম পরে তুমি একটা প্রবলেম নিউ টেকনোলজি ডেভেলপ করতে পারবে। এটা হলো অ্যাকচুয়ালি নলেজ একুইজিশন। তুমি লার্ন করার পরে তোমার নলেজের ক্যাপাসিটি অনেক এক্সটেন্ড হবে, সেটা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে রুট লার্নিং। এই রুট লার্নিং হলো একটা ক্যাশিং সিস্টেম। ক্যাশিং মানে হচ্ছে কি কম্পিউটার সিস্টেম কম্পিউটারটা স্টোর করে রাখে সো দ্যাট ইন দ্য নেক্সট টাইম, মানে উই ডোন্ট নিড টু ক্যালকুলেট again, যাতে আমাদের ইন দ্য নেক্সট টাইম এটাকে পুনরায় ক্যালকুলেট করা না লাগে। এই ক্যাশিং সিস্টেমটাকে উই কল রুট লার্নিং, আমরা সেটা বলছি এখানে। তো কনসেপ্ট লার্নিং এর ক্ষেত্রে যেটা হলো সেটা the idea of producing a classification program that can evolve its own class definition is called concept learning. তো এখন এটা হলো মূলত লার্নিং এর একটা বেসিক। লার্নিং কি, কেন, কি সুবিধা, কি অসুবিধা, এটা কারা লার্ন করবে সেটা।
এখন আমাদের পার্সপেক্টিভ, যেহেতু আমাদের একটা মিশনারি এজেন্ট, দ্যাট মিন্স এটা আমাদের পার্সপেক্টিভ হলো কি একটা মিশনারি এজেন্ট লার্ন করবে, ওই লার্ন অনুসারে সে কাজ করবে। তো এই মেশিনকে লার্ন করার জন্য কিছু অ্যালগরিদম রয়েছে। এই অ্যালগরিদমকে ক্যান বি ডিভাইডেড ইনটু ক্যাটাগরিজ। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং আর একটা হলো আনসুপারভাইজড লার্নিং। এখানে সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে ক্লাস ইনফরমেশন এক্সিস্ট, আর আনসুপারভাইজড মানে নো ক্লাস ইনফরমেশন। এখানে ক্লাস ইনফরমেশন বলতে বোঝানো হয়, সাপোজ তোমার একটা ডাটা আছে, সাপোজ তোমার পরীক্ষা নিয়ে আমরা কথা বলি। তোমাদের পরীক্ষার মধ্যে স্যার বলো স্যার হচ্ছে সুপারভাইজড লার্নিং তো হচ্ছে যখন ডেটা সেট দেওয়া থাকবে তখন, আর আনসুপারভাইজড হচ্ছে যখন নির্দিষ্ট কোনো ডেটা সেট দেওয়া থাকবে না তখন, ওইটা না স্যার? হ্যাঁ সেটা, দ্যাট মিন্স অ্যালগরিদম কোন ডাটাটা সে তার মধ্যে আছে, মানে একটা জ্ঞান যেটা নিয়ে কাজ করবে সেই জিনিসটা এর কাছে আছে, এর উপর সে কাজটা করবে। মানে আমি যদি বলি তোমাদের সুপারভাইজার রয়েছে, তোমাদের টিচার রয়েছে না সুপারভাইজার, সুপারভাইজার কি করে, তোমরা যখন একটা প্রবলেমে পড়লে সুপারভাইজার তোমাদের আগে এটা নিয়ে ব্রিফ করে না, আগে তোমাদের জ্ঞান দিয়ে দেয় না। হুম, তোমাদের সুপারভাইজার তোমাদের একটা প্রবলেম সলভ করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটা বেসিক ডেসক্রিপশন, একটা শর্ট ব্রিফ দিয়ে দেয়। এটা হলো কি, এই বাকিটা কি তোমরা কি আসো? জি স্যার আছি। জি তো এখানে সুপারভাইজার কি করে, তোমাদের সুপারভাইজার কোনো কাজ করার জন্য আগে তোমাদের সুপারভাইজ করে, আগে তোমাদের স্যার একটা ডিরেকশন দেয় আর কি, হ্যাঁ একটা কিভাবে করতে ডিরেকশন হবে। দেয়, মানে এই সমস্যাটা কি হবে, সমাধান কি হবে, এই ব্যাপারে একটা সে ডিরেকশন ইনস্ট্রাকশনস একটা লেকচার তোমাদের দিয়ে, দ্যাট মিন্স নলেজটা তোমাদের আগে দিয়ে, দেন অ্যাকর্ডিং টু দিস নলেজ দেন ইউ ট্রাই টু সলভ ইউর প্রবলেম। মানে যখন সুপারভাইজার তোমাদের একটা লেকচার দিয়ে দেয়, দেন ওই লেকচারের উপর ওই নলেজের উপর বেস করে তুমি অ্যাডভান্স হও, তুমি প্রসিড হও। এটা এখানে বলা হয়। সাপোজ যেমন আওয়ার ক্লাস টেকিং সিস্টেম, মানে আমাদের ইউনিভার্সিটি ক্লাস টেকিং সিস্টেম এক প্রকার কি সুপারভাইজ সিস্টেম না। আগে আমরা স্টুডেন্টদেরকে আগে মানে টিচ করি বা শিখাই, দেন আমরা পরীক্ষা নিই, তার মানে এটা কি একটা সুপারভাইজ সিস্টেম না? জি স্যার। নাকি আনসুপারভাইজ? আনসুপারভাইজ, সুপারভাইজ। আনসুপারভাইজ মানে হবে যদি স্টুডেন্টদেরকে কোনো কিছু না পড়েই আমরা পরীক্ষা নিয়ে নিই, তখন এটা হবে আনসুপারভাইজ। তার মানে স্টুডেন্টের মধ্যে কোনো নলেজ নাই, এমনি কাজ করতে খাওয়ার উপরে। তার মানে এখানে সুপারভাইজ লার্নিং মানে হচ্ছে কি তাকে অবশ্যই তার মধ্যে আগে প্রিভিয়াস নলেজ থাকবে, এইটা এখানে বলা হচ্ছে। এখানে একটা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস, এখানে ক্লাস হচ্ছে, ক্লাস মানে কি তোমাদের একটা কথা বলি, ক্রিকেট ম্যাচের এখানে কি কি ফাইনাল ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে ম্যাচটা ড্র হতে পারে, ম্যাচটা কি হতে পারে, মানে উইন হতে পারে কোন একটা পার্টি, আর একটা পার্টি মানে একটা উইন হতে পারে, একটা ডিফিট হতে পারে। কয়টা ঘটনা, একটা আমি বললাম উইন হতে পারে, ডিফিট হতে পারে, তারপর হচ্ছে সাসপেন্ড হতে পারে, তারপর হচ্ছে ড্র হতে পারে। টোটাল আমরা এখানে 4টা ইভেন্ট পাচ্ছি, এই 4টাকে আমরা ক্লাস বলছি, এই 4টাকে ক্লাস বলছি। মনে করো চট্টগ্রাম আবাহনীর সাথে ঢাকা আবাহনীর খেলা, এখন চট্টগ্রাম আবাহনী জিততে পারে, হারতে পারে, ড্র করতে পারে, অথবা ম্যাচ সাসপেন্ড হতে পারে। এগুলো এক একটা ক্লাস। ক্লাস মানে হলো অ্যাকচুয়ালি রেজাল্টটা কি আমার, আউটকামটা কি, সেটা আউটকাম। তো এখানে এটা বলা আছে ক্লাসগুলো, কিন্তু আনসুপারভাইজ ক্লাস ইনফরমেশন কোনো কিছু নেই। এরপরে এখানে লার্নিং এজেন্ট, এটা আমরা লার্নিং এজেন্ট মানে কি আমরা জানি, লার্নস এ ক্লাসিফায়ার ফ্রম এক্সাম্পলস, ট্রেনিং স্টেজ ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স, টেস্টিং এ ক্লাস আননোন ইনস্ট্যান্স মানে হলো এখানে একটা স্যাম্পল বোঝানো হয়। ইনস্ট্যান্স মানে কি, স্যার কি বলছেন? আমরা ইনস্ট্যান্স মানে হলো তোমার একটা ডাটা স্যাম্পল দেওয়া আছে, একটা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেটের প্রত্যেকটা রো একটা হলো ইনস্ট্যান্স। ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স মানে কি
অ্যাকচুয়ালি তোমার একটা ডাটা স্যাম্পল আছে, ডাটা স্যাম্পলটাকে এটা ক্লাসিফাই করে, এটা কি ঘটনা কি ঘটবে না ঘটবে না, ইয়েস অর নো। মনে করো আমি যদি বলি এটা ক্রেডিট কার্ড ফ্রডের একটা, ক্রেডিট কার্ডের একটা ডাটা ডাটা, এখানে একটা ইনস্ট্যান্স আছে, এই ইনস্ট্যান্সটাকে সে কি করে ক্লাসিফাই করে কি এখানে সে ফ্রড হয়েছে না ফ্রড হয়নি সেটা। সাপোজ আজকে বৃষ্টি হতে পারে, আজকে রোদ হতে পারে, আজকে ঘূর্ণিঝড় হতে পারে, দ্যাট মিন্স আজকের দিনটাকে তিনটে ক্যাটাগরিতে ক্লাসিফাই করে এই লার্নিং এজেন্ট। তিনটা এজেন্ট মানে আজকে বলো ওই যে মেইলের ক্ষেত্রেও যে আমরা একটা মেইল স্প্যাম হবে কি হবে না ওটাও তো এইভাবে বলা যায় না? যাই এই মানে ক্লাসিফাই মানে ক্যাটাগরাইজ করা এক কথা। মনে করো তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে আমরা ক্লাসিফাই কিভাবে করলাম, তোমরা হচ্ছে 7CF 7BF 7DF, তাই না? সবাই স্টুডেন্ট, কিন্তু আমরা তোমাদের কি করলাম, কাউকে এ গ্রুপে দিলাম, বি গ্রুপে দিলাম, সি গ্রুপে দিলাম, এটা একটা ক্লাসিফিকেশন। বোঝা গেছে? ইউনিভার্সিটিতে অনেকগুলো, সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট তোমাদেরকে আবার ক্লাসিফাই করা হয়েছে ডিপার্টমেন্ট অনুসারে, সিএসডিএল, ট্রিপলি, বিবিএ, তাই না? জি স্যার। ওকে, তো ট্রেনিং স্টেজ একটা জিনিস আছে, ট্রেনিং স্টেজে মানে কি ট্রেন করা। এখানে মূলত ক্লাসিফায়ারটাকে এক্সাম্পলের সাথে পরিচয় করানো। এই যে মনে করো এখন তোমাদের কি চলতেছে, ট্রেনিং স্টেজ চলতেছে, আমি তোমাদের লেকচার দিচ্ছি, এটা হলো কি ট্রেনিং স্টেজ। টেস্টিং আর ক্লাসিফিকেশন স্টেজ কোনটা, তোমাদের পরীক্ষাটা। বলতে পারি আমরা এভাবে, মনে করো তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা, ওই পরীক্ষা সংগঠিত হওয়াটা হচ্ছে তোমাদের টেস্টিং আর ক্লাসিফিকেশন স্টেজ। আর ট্রেনিং স্টেজ হচ্ছে এই যে আমি তোমাদের শেখাচ্ছি, এটা হচ্ছে কি ট্রেনিং স্টেজ। তো এখানে লার্নিং এজেন্টের ক্ষেত্রে যেটা হয়, লার্নস এ ক্লাসিফাই ফ্রম এক্সাম্পলস, মানে তোমার একটা ডাটা সেটের মধ্যে, ডাটা সেট থেকে মানে ডাটা সেটকে তোমার অ্যালগরিদমকে বোঝানোর স্টেজটাকে আমরা ট্রেনিং স্টেজ বলছি। তারপর হচ্ছে এই ট্রেনিং অনুসারে অ্যালগরিদম যখন ক্লাসিফাই করে, ডাটা স্যাম্পল ইনস্ট্যান্স গুলোকে ক্লাসিফাই করে, তখন আমরা এটাকে বলছি কি ক্লাসিফিকেশন অর টেস্টিং স্টেজ বলছি। দ্যাট মিন্স দুইটা স্টেজ, একটা হলো ট্রেনিং স্টেজ আর একটা হলো টেস্টিং স্টেজ। ট্রেনিং স্টেজে ট্রেন করা হবে মানে কি জ্ঞান দেওয়া হবে, আর টেস্টিং স্টেজে কি কি জ্ঞান নিয়েছে তার উপর একটা পরীক্ষা নেওয়া। সেই পরীক্ষাটি কি, মনে করো তোমাদের পরীক্ষা সিস্টেম কি, এখানে কয়টা ক্লাস রয়েছে, তোমাদের এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড, সি প্লাস প্লাস, বি প্লাস প্লাস, বি মাইনাস, এফ, এগুলো রয়েছে না ক্লাসগুলো। জি স্যার। তার মানে ট্রেনিং স্টেজ কি টেস্টিং স্টেজ কি বুঝা গেছে? জি স্যার বুঝছি। হ্যাঁ, বুঝলে একজন বলো ট্রেনিং স্টেজটা কি আর টেস্টিং স্টেজ। ট্রেনিং স্টেজটা হচ্ছে আমাকে যেটা শিখাবে ওটা শেখানোর সময়টা, আর টেস্টিং স্টেজটা হচ্ছে কি আমার কাছ থেকে নিচ্ছে আমি কি শিখলাম। সেটাই, ভেরি গুড, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা তো আমরা দেখছি, এটা হলো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। এগুলো তোমরা হায়ার স্টাডি মাস্টার্স পিএইচডি বলে এগুলো পাওয়া, অথবা তোমাদের মনে হয় মেশিন লার্নিং এর একটা কোর্স রয়েছে, মনে হয় রয়েছে না? জি স্যার, এতে মনে হয়। হ্যাঁ, তোমাদের একটা মেশিন লার্নিং এর একটা কোর্স আছে, এটা মজার একটা কোর্স, মানে অ্যালগরিদমিক কোর্স। ওকে, এরকম সুপারভাইজ লার্নিং অনেকগুলো আমাদের মেশিনগুলো সুপারভাইজ অনেক আরো অনেক আছে। সুপারভাইজ লার্নিং, নিয়ারেস্ট নেইবার এই অ্যালগরিদমটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, মনে করো তোমাদের মধ্যে 30 জন স্টুডেন্ট রয়েছে, এই অ্যালগরিদমটার কাজ হলো তোমাদের ফ্রেন্ড কয়জন আছো, এবার 7CF এর মধ্যে সাপোজ ইউ আর 30, তোমরা 30 জন আছো। এখন তোমার কিছু বিহেভিয়ার আছে, তোমার ফ্রেন্ডের কিছু বিহেভিয়ার আছে, সবার কিছু না কিছু বিহেভিয়ার আছে। তো এখন এই ক্যানিয়ারস নেইবার এটার কাজ হলো তোমার বিহেভিয়ারের সাথে কম্পেয়ার করে তোমার সাথে মোস্ট ক্লোজড কারা এদেরকে খুঁজে বের করা। এটার কাজ হলো এই ক্যানিয়ারস নেইবারটার কাজ হলো
মানে একটা জিনিসের মোস্ট ক্লোজড কারা, সবচেয়ে কাছের কারা, এদেরকে খুঁজে বের করো। কথা কি বোঝা গেছে? সাপোজ তুমি তো জানো না, মানে তুমি জানো এক একজন এক এক ক্যাটাগরি জানো। মনে করো তোমাদের একজন আছে কি, তোমাদের একজন নাম বলো, সাপোজ একজনের নাম বলো। তোমার এক ফ্রেন্ড, তার কিছু কোয়ালিটি আছে, তোমারও কিছু কোয়ালিটি আছে। মনে করো তুমি ঘুমাইতে পছন্দ করো, আরেকজন আছে কি সেও ঘুমাইতে পছন্দ করে, বাট শিক্ষার্থী পছন্দ করে, মারামারি করতে পছন্দ করে, চক্রাটে, মানে এরকম অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে একটা মানুষের। মনে করো তোমার 20টা ক্যারেক্টারিস্টিক্স আছে, তোমার ফ্রেন্ডের 20টা, এইভাবে তোমার 30 জন সবার ক্যারেক্টারকে একটা ডাটা সেট রেডি করবে। কথা কি বোঝা গেছে? এখন তোমার কাজ হলো এখান থেকে তুমি কি বের করতে পারবা? আমি তো মৌখিকভাবে পারবো না, চোখ দিয়ে আমি অ্যাপারেন্টলি এটা খুঁজে বের করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারের সাথে অ্যাকচুয়ালি এখানে কার কার ক্যারেক্টার মানে মিল। মনে করো এটা তুমি পয়েন্ট দিয়ে দিয়ে বের করলা, মনে করো 10 দিয়ে ক্যাটাগরি করলা, সাপোজ ঝগড়া কোয়ারেল, তুমি দিলা কি তোমার নিজের জন্য দিলা 5, তোমার ফ্রেন্ডকে দিলা 4, আর একজনকে দিলা 3, আর একজনকে 2। তারপর হচ্ছে আরেকজন ফুড হ্যাবিট, ফুড হ্যাবিটের মধ্যে একজন তোমার দিলা 4, আরেকজনকে দিলা 6, আরেকজনকে দিলা 10। তারপর হচ্ছে রানিং মানে দৌড়ানো, তোমার একটা পয়েন্ট দিলা। এটাকে বুঝছো পয়েন্ট দেওয়া মানে কি? পয়েন্ট দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি কার বেশি কম, এটা এইভাবে দেওয়া। আমার কথা কি বোঝাতে পারতেছি তোমাদের? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো এইভাবে 20টা কোয়ালিটির মধ্যে সবাইকে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। তো এখন তোমার কাজ হলো আমার সাথে মানে আমার কোয়ালিটির সাথে আর 10 জন কার মোস্ট মানে কোয়ালিটি সবচেয়ে মিল, আমি এদেরকে খুঁজে বের করে এদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি। এটা দেখছিলাম আমি আপাতত দৃষ্টিতে পারবো না। তো এই গ্যানিয়াস টাইপের অ্যালগরিদমের কাজ হলো এই জিনিসটা করা। বোঝা গেছে? জি স্যার। তারপর ডিসিশন ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর জন্য কিছু রুল প্রডিউস করেছে ডিসিশন ট্রি, এগুলো আমরা দেখবো আমরা। ডিসিশন ট্রি এটার কাজ হলো সে ডিসিশন মেক করার জন্য কিছু রুল তৈরি করে, ট্রি থেকে কিছু রুল তৈরি করে। নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এগুলো আমরা দেখবো। সাপোর্ট ভেক্টরশিপ কি, বাইসেল থিওরি কি, আনসুপারভাইজড এর মধ্যে রয়েছে ক্লাস্টারিং অ্যালগরিদম। এখানে রয়েছে কিছু ক্লাস্টারিং অ্যালগরিদম, ক্যামিন্স অ্যালগরিদম। তার মধ্যে একটা হলো ক্লাস্টার। ক্লাস্টার মানে কি গ্রুপ করা, সেই সমস্ত ডাটাকে গ্রুপ করে করে ওখান থেকে ডিসিশন নেয়। এটা এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর স্যার বলো বলো। স্যার এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্ট, তারপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর হচ্ছে নরমাল ইকুয়েশন, তারপরে হচ্ছে স্যার ওই যে লিনিয়ার রিগ্রেশন, এগুলো স্যার কোন অ্যালগরিদমের আন্ডারে পড়তেছে? সুপারভাইজড নাকি আনসুপারভাইজড? এগুলো সুপারভাইজড। আচ্ছা স্যার। তো এখন আমরা ডিসিশন ট্রি দেখবো। ডিসিশন ট্রির মধ্যে বলা হচ্ছে এটা খুব ইজি, ক্যান বি এক্সপ্রেস। এখানে যেহেতু রুল তৈরি করেছে এজন্য এখানে ইফ দেন এলস রয়েছে। মনে করো কম্পিউটার সায়েন্সের মধ্যে যেখানে রুলস থাকবে ডিসিশন নিতে হবে, ওখানে অ্যাকচুয়ালি ইফ দেন এলস থাকবে। আমরা তোমরা তো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখছো, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যখনই সিদ্ধান্ত নেওয়ার কথা আসে তখনই তোমাকে ইফ ইউজ করতে হবে, হয় না? মনে করো তোমার দুইটা ডাটার মধ্যে কম্পেয়ার করা লাগবে, এই জন্য তোমাকে কি করতে হবে? এখানে কম্পারিজন চালাতে হবে। সাপোজ তোমাকে you have two variables a b and you have to compare between these, which one is greater or smaller. তোমাকে কি করতে হয়? if a greater than b এরকম চালাতে হয় না? হয়। আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় এবং ছোট কিভাবে বের করি? কম্পেয়ার করি। কম্পেয়ার করে বের করি। তুমি যেই মানে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে চিন্তা করো না কেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে চিন্তা করবা, সি শার্প দিয়ে চিন্তা করবা, জাভা দিয়ে চিন্তা করবা, সি প্লাস প্লাস, সি, পাইথন, পিএসপি, মানে তুমি যাই দিয়ে চিন্তা করো না কেন তোমাকে এখানে ইফ অ্যাপ্লাই করতেই হবে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ চিন্তা করবা, সব জায়গায় তোমাকে ইফ চালাতে হবে।
ইফ ছাড়া এখানেও হয় না। এজন্য এখানেও সেম, মানে স্ট্রাকচার সেম। তোমাকে ডিসিশন রুল অ্যাপ্লাই করতে গেলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাকে ইফ দেন এলস অ্যাপ্লাই করতে হবে। এটা এখানে বলা হয়েছে, ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ইফ দেন এলস রুলস। বিল্ড এ ক্লাসিফিকেশন ট্রি ফ্রম এক্সাম্পলস, মানে সে একটা ক্লাসিফিকেশন ট্রি জেনারেট করে, মানে সে এক্সাম্পল থেকে একটা ট্রি জেনারেট করে। ট্রিটা হতে পারে টপ ডাউন মেথডোলজি। টপ ডাউন মেথডোলজি মানে রুট টু রুট হবে, লেভেল হবে, ফাইনালি গিয়ে চাইল্ড হবে। ডিভাইড এন্ড কনকার। ডিভাইড এন্ড কনকার মানে কি? ডিভাইড এন্ড কনকার মানে হচ্ছে কি টোটাল প্রবলেমটাকে ডিভাইড করা হয়, ওখান থেকে মানে প্রত্যেকটা ডিভাইডেশন থেকে একটা রেজাল্ট আসে। এটাকে আমরা ডিভাইড এন্ড কনকার করছিলাম অ্যালগরিদম, মনে আছে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে ইউজেস দ্য ডিসিশন টু ক্লাসিফাই আননোন স্যাম্পলস। ফাইনালি কি করা হয়, এই ডিটি মানে ডিসিশন ট্রি, এটাকে ইউজ করে আননোন স্যাম্পলকে ক্লাসিফাই করা হয় মানে কি, সাপোজ তোমাদের রেজাল্ট কথা যদি আমি বলি, তোমাদের রেজাল্টে কয়টা ক্লাস রয়েছে? এফ গ্রেড, সি গ্রেড, সি প্লাস প্লাস, ডি, সরি সি প্লাস প্লাস বলি, সি প্লাস, ডি, ডি প্লাস, বি, বি মাইনাস, বি প্লাস, এ মাইনাস, এ, এ প্লাস। প্রায় 10টা 12টা তোমার কি রয়েছে, ক্লাস রয়েছে। ফাইনালি তোমার মার্কস অনুসারে কি করা, এইটাকে ক্লাসিফাই করা। তো এখানে আমরা যদি একটা एग्जांपल যদি কনসিডার করি, ক্লাসিফাই দিস অবজেক্টস, এই অবজেক্ট গুলোকে তোমাকে ক্লাসিফাই করতে বলা হয়েছে ইউজিং ডিসিশন ট্রি। তো অবজেক্টস আর রিপ্রেজেন্টেড বাই কালার, কালার দ্বারা বোঝানো হচ্ছে টেক্সচার। টেক্সচার মানে হলো এজ ইনফরমেশন। এজ বলতে এখানে কয়টা এজ রয়েছে, যেমন এটা 4টা রয়েছে, এটা 3টা রয়েছে, এটা কিন্তু সার্কুলার। এন্ড শেপ, শেপ বলতে এটা কি রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার অর ইলিপস। ক্লাস ইনফরমেশন ইজ গিভেন, ক্লাস ইনফরমেশন ইজ গিভেন। আচ্ছা, তো এখানে তোমাকে এই প্রবলেমটা বলা হয়েছে, এটা তোমাকে ডিসিশন ট্রি অনুসারে কি করতে বলা হয়েছে, ক্লাসিফাই করতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা কি করব, কালার মানে কালার অনুসারে সেপারেট করব। ব্লু কি, ব্লু এন্ড রেড। এখানে টু টাইপস কি রয়েছে, অবজেক্ট রয়েছে। কত ধরনের অবজেক্ট রয়েছে এখানে? দুই ধরনের। একটা হচ্ছে কি রেড এন্ড ব্লু। ফার্স্ট অফ অল আমি এটাকে কি করব, দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। মানে অবজেক্ট রেড হলে একদিকে নিয়ে যাব আর ব্লু অন্য দিকে নিয়ে যাব। কি করলাম, কালার অনুসারে। ফার্স্ট অফ অল কি করলাম, কালার অনুসারে সেপারেট করলাম our objects. red গুলো in the left side and blue objects are in the right side. মানে that means কি আমরা কালার অনুসারে কি করলাম, ক্লাসিফাই করে ফেললাম। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। তারপর এরপর আমরা আবার এটা শেপ অনুসারে করতে পারি। এখন তো কালার তো এখন সবগুলো সেম কালার হয়ে গেছে, এখানে হচ্ছে রেড, এখানে হচ্ছে ব্লু হয়ে গেছে না? এখন আমাকে কি করতে হবে, শেপ অনুসারে কি করব, ইয়া করব। সাপোজ এখানে আমার ওই যে শেপের মধ্যে একটা রয়েছে রেক্ট্যাঙ্গেল রয়েছে, একটা সরি রেক্ট্যাঙ্গেল না ট্রায়াঙ্গেল রয়েছে, আর একটা হলো কি ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল রয়েছে। রেক্ট্যাঙ্গেল এগুলো স্কয়ার মানে বর্গক্ষেত্র। স্যার রেক্ট্যাঙ্গেলের মধ্যে তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে কি এখন আমরা করলাম কি, লালগুলোকে আমরা টেক্সচার শেপ অনুসারে আমরা ভাগ করে ফেললাম। এটা হলো 3 এজেস, তিনটা এজ কোন দিকে রয়েছে এটা, আরটা হলো 4 এজেস হয়ে গেল। এরপর আবার এটাকে শেপ অনুসারে, এটাতে স্কয়ার গুলো এদিকে নিয়ে আসলাম, সার্কুলার গুলো এদিকে নিয়ে আসলাম। ফাইনালি আমার ট্রিটা এরকম হয়ে গেল না? আমার ছিল এটাই, এটা ছিল। এখন এটাকে আমি ডিসিশন ট্রি অনুসারে কি করে ফেললাম, ভাগ করে ফেললাম একেবারে। প্রথমে আমরা কালার অনুসারে সেপারেট করলাম, রেড এদিকে, ব্লু এদিকে। আবার কি করলাম, টেক্সচার অনুসারে, মানে কয়টা এজ রয়েছে, এটা 3টা এজ গুলো এদিকে, আরটা হচ্ছে কি 4 এজ গুলো এদিকে। 4 এজ গুলোকে আমরা রেড স্কয়ার বলছি, রেড ট্রায়াঙ্গেল বলছি। তার ব্লু, ব্লুর মধ্যে রয়েছে আমার স্কয়ার, সার্কুলার। স্কয়ারের মধ্যে হলো কি ব্লু স্কয়ার, মানে আমার ব্লু স্কয়ার এন্ড ব্লু সার্কুলার। তো এখন আমি অ্যাকচুয়ালি কি বলতে পারি, এখানে আমার অবজেক্ট গুলো এগুলো ছিল, আমি এখান থেকে বলতে পারি ইফ, যদি এখানে কিছু রুল জেনারেট করতে পারি। আমরা কি ডিসিশন ট্রিতে ক্লাসিফাই কি হবে,
এখন আমাকে কি করতে হবে, রুলস জেনারেট করতে হবে। রুলস জেনারেট করে অ্যাকচুয়ালি আমাকে ক্লাসিফাই করতে হবে। রুলস জেনারেটের জন্য কি, ইফ কালার ইজ রেড এন্ড টেক্সচার ইজ 3 এজেস, দেন আউটকাম কি হবে, রেড ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। রুলটা বোঝা গেছে? ইফ স্যার কালার সমান যদি রেড হয় এবং টেক্সচার সমান যদি 3 এজেস হয়, আউটকাম কি হবে, প্রিন্ট রেড ট্রায়াঙ্গেল, একটা রুল। আবার আরেকটা, ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 4 এজেস, দেন আউটকাম সমান রেড স্কয়ার। এন্ড অ্যানাদার রুল, ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান স্কয়ার, আমার আউটপুট কি হবে, ব্লু স্কয়ার। আরেকটা রুল, ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান সার্কুলার, আউটকাম কি হবে, ব্লু সার্কেল। এইগুলো এখানে বলা হয়েছে। ইফ কালার সমান রেড, টেক্সচার সমান 3 এজেস, দেন আউটকাম সমান রেড ট্রায়াঙ্গেল। লিভ ওয়ান মানে ফার্স্ট অবজেক্ট এটা। ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 3 এজেস, রেজাল্ট আউটকাম কি, আউটকাম কি, রেড ট্রায়াঙ্গেল। রেড রেড ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। তারপর if color সমান red and texture সমান 4 edges, then outcome সমান red square. রেড স্কয়ার। If color সমান blue, shape সমান square, then outcome সমান blue square. If color সমান blue and shape সমান circle. এভাবে আমার লিফ যতটা হবে আমার রুল ততটা হবে, হবে না? হবে। জি স্যার হবে। যেহেতু আমার লিফ কয়টা, 4টা রয়েছে, আমার রুলও 4টা রয়েছে। এই স্লাইড থেকে এরকম একটা কোশ্চেন আসবে আর কি, তোমাকে এরকম একটা অবজেক্ট দেওয়া থাকবে, ডিসিশন ট্রি দিয়ে তোমাকে এটা ক্লাসিফাই করে দেখাতে হবে, এরকম একটা প্রবলেম আসবে, লিখে রাখো। ওকে, তার মানে কি এটা বোঝা গেছে ডিসিশন ট্রি? জি স্যার বুঝা গেছে। ওকে, আমরা নেক্সট যাব। জি স্যার বুঝা গেছে। ওকে, এখন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল মিন্স যেটা রিয়েল না, কথাটা তো এরকম। আর্টিফিশিয়াল ওয়ার্ডটা কি, যেটা রিয়েল না এটাকে আমরা আর্টিফিশিয়াল বলি। নিউরাল মানে কি, নিউরন রিলেটেড। আমরা জীববিজ্ঞানে পড়েছি নিউরন, ও নিউরন থেকে নিউরাল। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে, এটা কনসেপ্ট আছে হিউম্যান ব্রেন, মানে হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে ওইভাবে কাজ করানোর জন্য মূলত হিউম্যান ব্রেন এই নিউরন গুলো তো মূলত একটা নেটওয়ার্ক, এখানে বিশাল একেবারে সায়েন্স, নিউরন গুলো কোনো জিনিস দেখলে কি বুঝতে পারে, একেবারে কঠিন অবস্থায়। তো এটাকে মোটামুটি এটা একটা অবিকল রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এই অনুসারে এটা ডেভেলপ করা হচ্ছে, অ্যানালাইসিস চলছে, রিসার্চ চলছে। আবার এই আর কি কথা। তো এখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এখানে হচ্ছে 3টে স্টেজ থাকে, একটা হলো ইনপুট স্টেজ থাকে, আর একটা হলো আউটপুট থাকে, মাঝখানে একটা হিডেন লেয়ার থাকে। এটাকে বলা হয় ইনপুট লেয়ার, এটা হলো আউটপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার। এখানে হিডেন লেয়ার অনেকগুলো স্টেপ থাকতে পারে, সিঙ্গেল স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম মাল্টিপল স্টেপ মাঝখানে থাকে। এখানে এই জন্য পার্ট দেওয়া হয়েছে। পার্ট এখানে কি, এখানে ইনপুট দেওয়া হবে, ইনপুট স্টেজ, তারপর হচ্ছে হিডেন স্টেজ। এখানে হিডেন স্টেজ মানে অনেকগুলো স্টেজ, আমার অ্যালগরিদম অনুসারে, আমার কাজের কমপ্লেক্সিটি অনুসারে এখানে অনেকগুলো স্টেপ থাকতে পারে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এখানে এটা হলো আমাদের হিডেন লেয়ার, এটা হলো ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। যেমন আমরা আরেকটা পিকচার দেখি, ছবি দেখি, সেটা হলো এই যে আমার ইনপুট লেয়ার, এটা হলো কি আমার হিডেন লেয়ার, এটা হচ্ছে নেটওয়ার্ক আউটপুট লেয়ার। আমার যদি ইনপুট এদিকে যদি আউটপুট যদি এদিকে পাই, তার মানে এটাকে আমরা বলছি ফিড ফরওয়ার্ড বলছি। আবার এটা যদি ফিডব্যাক করা হয় তখন আমরা কি ব্যাক প্রপাগেশন বলছি।
আরেকটা ফিগার দেখো, এটা হলো আমার ইনপুট লেয়ার, এটা হচ্ছে আমার হিডেন লেয়ার, এটা হচ্ছে আমার আউটপুট লেয়ার। বুঝা গেছে? মানে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের এই ফিগারটা, এই আর্কিটেকচার থাকতেই হবে। তার একটা ইনপুট লেয়ার থাকবে, আউটপুট লেয়ার থাকবে। আউটপুট লেয়ার মাল্টিপল কি থাকবে, মানে হিডেন লেয়ার থাকবে, মাল্টিপল স্টেপ থাকতে পারে, কিন্তু আরেকটা আউটপুট লেয়ার। যেমন এটা দেখো, এটা একটা ইনপুট লেয়ার, এখানে একটা হিডেন লেয়ার। হিডেন লেয়ারের মধ্যে কয়টা স্টেপ রয়েছে? স্যার হিডেন লেয়ার 3টা কেন? তিনটে মাল্টিপল হতে পারে, এটা একটা দুইটা তিনটা মাল্টিপল হতে পারে, আমার কাজের কমপ্লেক্সিটি অনুসারে এটা মাল্টিপল হতে পারে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। কোন কাজে আমার একটাও লাগবে, কোন কাজে দুইটাও লাগবে, কোন কাজে তিনটাও লাগবে, কোন কাজে 10টা, কোন কাজে আমার n সংখ্যক লাগবে। এটা বিস্তারিত আরো রয়েছে মেশিন লার্নিং কোর্স, যেটা আছে সিলেবাস। এখানে আর্টিফিশিয়াল এএনএন সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া দেখব সিলেবাস। আমাদের এই সিলেবাসে বিস্তারিত নেই। তারপরে তোমরা চাইলে এটা পড়াশোনা করে নিতে পারো একটু অনলাইন থেকে। এটা আরেকটা ফিগার দাও, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। মানে এই ইনপুট থেকে সবগুলো হিডেন লেয়ার আসছে, সবগুলো হিডেন লেয়ার থেকে প্রত্যেকটাতে যাচ্ছে। মানে মোটামুটি একটা কি এএনএন সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে, অ্যাকচুয়ালি এটা কি হবে জি স্যার স্যার। বিকল পাওয়া গেছে। পাওয়া গেলে এটার ডেফিনেশনটা কি সেটা আমরা ডেফিনেশনটা হচ্ছে an artificial neural network is the piece of a computing system designed to simulate the way the human brain analyzes and processes information. It is the foundation of artificial intelligence and solves problems that would prove impossible or difficult by human or statistical standards. Actually, এটা হলো is the piece of computing system design করা হয়েছে to simulate মানে আমরা বুঝি, সিমুলেট সম্পর্কে তো আমরা জেনে আসছি। সিমুলেট মানে হচ্ছে মানে একটা মানুষের ব্রেনটা সিমুলেট যেভাবে কাজ করে, আমাদের ব্রেনটা যেভাবে কাজ করে, ঠিক এই ক্যাপাসিটি দিয়ে আরেকটা মেশিন ডেভেলপ করা, মানে এটাকে সিমুলেট করা, মানে এটার কপি করা। মানে আমার নলেজটার, মানুষের নলেজটার হুবহু আরেকটা নলেজ বানানোর চেষ্টা করা, এটাকে আমরা সিমুলেশন বলি। তোমার একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট এরকম আসছে, তোমার কোড লিখে মনে করো অ্যানালাইসিস করে রেজাল্ট এরকম আসছে খাতা কলমে, তারপর এটা সিমুলেট করার জন্য, এটা প্রুফ করার জন্য তোমাকে কি করতে হয়, কোড লিখতে হয়, এটাকে বলা হয় সিমুলেশন বলা। ঠিক আছে? তো আমার হিউম্যান ব্রেনটা কিভাবে কাজ করে, এটা মানে এটা অনুসারে আরেকটা জিনিস ডেভেলপ করা, যেটা হিউম্যান ব্রেনের মধ্যে কাজ করে। তো এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স neural network is the piece of computing system designed to simulate the way the human brain analyzes and process information. Actually, মানুষের হিউম্যান ব্রেন যেটা অ্যানালাইজ করতে পারে, যে ইনফরমেশনটা প্রসেস করতে পারে, সেটা সিমুলেট করার জন্য একটা কম্পিউটিং সিস্টেম হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। কথা কি বোঝা গেছে? মানে সহজ বাংলা হচ্ছে মানুষের হিউম্যান ব্রেন যেটা অ্যানালাইজ করতে পারে এবং যে ইনফরমেশনটা প্রসেস করতে পারে, এটা সিমুলেট করার জন্য একটা ডিজাইনড কম্পিউটিং সিস্টেম হলো আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা ইউজ করা হয় যে জিনিসটা মানুষের জন্য ইম্পসিবল এন্ড স্ট্যাটিস্টিক্যাল স্ট্যান্ডার্ডস। স্ট্যাটিস্টিক্যাল মানে কি, পরিসংখ্যানের দিক থেকে যেটা মোটামুটি পারা যায় না, একটু জটিল ধরনের, ওই জটিল কাজটা করার জন্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়। এটা হলো বেসিক কথা। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইজ আ কম্পিউটিং সিস্টেম দ্যাট মানে ডিজাইন কম্পিউটিং সিস্টেম টু সিমুলেট দ্য হিউম্যান ব্রেন অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন প্রসেসিং ক্যাপাসিটি। এটা ওকে, আমরা কি আর অ্যাডভান্স হবো? স্যার আজকে এতটুকুই থাক। না স্যার আজকে এতটুকু থাক। ওকে, আর বেশি কিছু নাই, এগুলো হলো সিম্পল। আমরা আর 8-10টা পর্যন্ত দেখবো আর কি স্লাইড, এগুলো একটু নিজেরা পড়ে আসবা নেক্সট ক্লাসে। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার।